মিতু পিছন ঘুরে মিসেস খানকে দেখে আর ওনার কথা শুনে অবাক হয়ে বলে ওঠে, আন্টি আপনি এখানে? আপনার কথা আমি ঠিক বুঝলাম না আন্টি। মিতুর কথা শুনে মিতুর কাছে এগিয়ে এলো আশরাফ খানের ওয়াইফ। তারপর মিতুর চিবুকে হাত দিয়ে মুচকি হেসে বলল, মিতু মামনি, আমরা তোমাকে আমার অবির বউ করে নিয়ে যেতে চাই। আমাদের সবার তোমাকে অনেক পছন্দ। তোমার আঙ্কেল অনেক আগেই তোমার কথা আমায় বলেছিল। আমারও তোমায় অনেক পছন্দ, শুধু অবির মতামতের জন্য কিছু জানাইনি তোমায়। এখন অবিও তোমায় পছন্দ করেছে। আমরা আজকেই তোমায় আংটি পরিয়ে রেখে যাব। তারপর কয়েকদিন পর ডিরেক্ট বিয়ে করিয়ে আমার একমাত্র ছেলের বউ করে নিয়ে যাব। কি বলো মামনি, হবে তো আমার বৌমা? অভির মায়ের কথা শুনে মিতু কিছু বলতে যাবে, তার আগে মিতুর খালামণি বলে উঠল, কেন হবে না? অবশ্যই হবে মিতু আপনাদের বাড়ির বউ। আপনি যান, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। মিতুর খালামণির কথাই অভির মা মিতুর মাথায় হাত বুলিয়ে তাতেই আসতে বলে চলে গেল। মিতু যেন কোনো ঘোরের মধ্যে আছে, কি হচ্ছে কিছুই ওর মাথায় ঢুকছে না। অভিমা চলে গেল। মিতু ওর খালামণির দিকে তাকিয়ে বলল, খালামণি এসব কি বলো তো? আমি তোমায় অনেক আগে বলেছি আমি বিয়ে করতে পারবো না, তবু এসব কি? কেন করবে না তুমি বিয়ে? এমন ভালো পরিবার আর এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে? তোমার বাবা বলো মা বলো, এখন সব কিছুই আমি, আর আমার সব কিছুই তুমি। আমারও তো শখ হয় মেয়ের বিয়ে দিয়ে জামাই ও নাতি নাতনির মুখ দেখি। তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে মিতু। এই আমার শেষ কথা। এখন তুমি যা খুশি করো, আমি আর কিছু বলবো না তোমায়। আমি ওনাদের কাছে যাচ্ছি, তুমি 15 মিনিটের মাঝে সেখানে এসে নিজের উত্তর দিবে। রাগ দেখিয়ে কথাগুলো এক নাগারে বলল মিতুর খালামণি। কথাগুলো বলে হনহন করে সেখান থেকে চলে গেল মিতুর খালামণি। মিতু কিছু বলার সুযোগই পেল না। আর খালামণির এমন রূপ আগে কখনো দেখেনি মিতু। মিতু কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল আর বলতে লাগলো, কি করে বিয়ে করব আমি? আমি যে বিবাহিত একজনের বউ, কি করে ভুলে যাব আমি আমার সে বিয়ের কথাগুলো? এ আমার কোন পরীক্ষায় ফেললেন আল্লাহ? কিছুক্ষণ অজরে কাঁদলো মিতু। তারপর মনে করলো অতীতের কথাগুলো, তমা আর ওর বাবা মায়ের মৃত্যুর কথাগুলো। সেসব মনে পড়তে উঠে দাঁড়ালো মিতু। তারপর মনে মনে বলল, হ্যাঁ, এটাই সুযোগ আমার ওই খুনির থেকে মুক্তি পাওয়ার। আমি মানি না তাকে স্বামী হিসেবে। সে আমার মা বাবা আমার বেস্ট ফ্রেন্ডের খুনি। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমি বিয়েটা করব, এটাই হবে তার শাস্তি। কথাগুলো ভেবে প্যাকেটে রাখা শাড়িটা বের করে ওয়াশরুমে চলে গেল মিতু। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে শাড়িটা অনেক সুন্দর করে গুছিয়ে পরে নিল মিতু। হালকা সাজগোজ করলো। তারপর মুখে হাসির রেখা টেনে অভিদের সামনে এসে সবাইকে সালাম করলো। এদিকে নিজের ডেস্কে বসে সিসিটিভি ফুটেজে সবকিছু দেখছে রাজু। গতকালে চিনি আনতে গিয়ে কথার ফাঁকে একটা সিসি ক্যামেরা মিতুদের ওই রুমে লুকিয়ে রেখেছে রাজু। সেটাতে সব দেখছে রাজু। মিতুকে শাড়ি পরে ওদের সামনে হাসি মুখে আসতে দেখে হাতের মুঠ শক্ত করলো রাজু। রাগে রাজুর কপালে রগগুলো ফুটে উঠেছে, চোখ দুটো রক্তলাল হয়ে গেছে। মিতুকে আংটি পরিয়ে দিলেন অভির মা। মিতু সবকিছু হাসি মুখে মেনে নিচ্ছে। সবাই অনেক খুশি। রাজু এসব সিসিটিভি ফুটেজে দেখে হাতের গ্লাসটা জোরে আছাড় মেরে ভেঙে ফেলে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, তুমি কাজটা একদমই ভালো করলে না মিতু। তুমি কি করে পারলে আমার বউ হওয়া সত্ত্বেও আরেকজনের সাথে বিবাহের প্রস্তুতি নিতে? এর ফল তোমায় ভোগ করতেই হবে মিতু। খুব ভয়ানক হবে তোমার জন্য এর ফল। আই জাস্ট ওয়েট অ্যান্ড সি চুইংগাম বেবি। মিতুর হাতে আংটি পরিয়ে অভিরা চলে যায়। যাওয়ার আগে মিতুর খালামণিকে বলে যায় সামনের শুক্রবারেই বিয়ে, তারা বেশি দেরি করতে চায় না। মিতুর খালামণি আর মিতু এতে রাজি হয়ে মত দিয়ে দেয়। অভিরা চলে যেতে মিতু দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর বালিশে মুখ গুজে পাগলের মতো কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে মিতু। মিতুর খালামণিও আজকে মিতুকে বাধা দেয় না কাঁদতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিতু ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 10টা বাজে।
রাতে কাঁদতে কাঁদতে অনেক রাত করে ঘুমিয়েছে মিতু, তাই কখন এত বেজে গেছে ওর খেয়াল নেই। এদিকে অফিস টাইম সকাল 9টায়। খালামণিও মিতুকে ডাকেনি একবারও, তাই মিতু তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হতে নেয়। আর তখনই মিতুর খালামণি মিতুকে ডেকে বলে, মিতু মামুনি, তুমি আজকে অফিসে গিয়ে এই চাকরিটা থেকে অবহিত নিয়ে আসবে। তোমার আর চাকরি করতে হবে না, 2 দিন বাদে তোমার বিয়ে। এখন আর চাকরি করার দরকার নাই, এই জন্যই আমি তোমার ডাকি নিয়ে আস। খালামণির কথা শুনে মিতু ওর খালামণির কাছে এসে বলে, খালামণি, আমি চাইলেও এই চাকরিটা ছাড়তে পারবো না, কারণ আমার বস আমার থেকে 8 লাখ টাকা পায়। সেটা শোধ না করলে আমি যে চাকরিটা ছাড়তে পারবো না। মিতুর কথা শুনে মিতুর খালামণি কিছু সময় চুপ থেকে বলে, আমার মনে আছে তোমার মায়ের অপারেশনের জন্য টাকা এনেছিলে। তুমি একটা কাজ করো মিতু, তুমি কালকে ঢাকায় চলে যাও আর তোমাদের ওই বাড়িটা বিক্রির চেষ্টা করো। ওটার তো এখন আর কোনো দরকার নেই, ওটা বিক্রি করে অফিসের টাকা শোধ হবে, সাথে তোমার কিছু গয়না আর বিয়ের খরচটাও উঠে যাবে। খালামণির কথা শুনে মিতু কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলো যে ওর খালামণি ঠিকই বলেছে। তাই মিতু বলল, খালামণি, তুমি ঠিক বলেছ, আমি তাই করব। আজকে অফিসে গিয়ে কিছুদিনের ছুটি নিয়ে আসি, আর বিয়ের আগেই টাকাটা শোধ করার চেষ্টা করব। তারপর মিতু দরজা খুলে বাইরে বের হতেই দেখে সামনে রাসেল দাঁড়িয়ে আছে। মিতুকে দেখে রাসেল মিতুর কাছে এগিয়ে এসে বলে, কেমন আছো মিতু? ভালো। রাসেল ভাইয়া, আপনি এখানে কখন এলেন? এই তো একটু আগে এলাম। ও, কিন্তু আপনি আমার বাসা চিনলেন কি করে, আর এখানে এসেছেনই বা কেন? আমি রাজুর কাছে এসেছি মিতু, রাজু এই বাড়িটার কথা বললো তাই এখানে চলে এলাম। তুমিও এখানেই থাকো, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখাও হয়ে যাবে। আমি রাজুর কাছে তোমাদের ব্যাপারে সব শুনেছি। ও আচ্ছা ভাইয়া, আপনি ভেতরে যান, আমার অফিসে যেতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, পরে কথা হবে। কথাগুলো বলি মিতু চলে যেতে নিলে রাসেল মিতুর হাত ধরে ফেলে, তারপর বলে, মিতু, রাজু কোন রুমে থাকে আমি ঠিক চিনি না, আমায় একটু নিয়ে যাবে প্লিজ? রাসেলের কথা শুনে রাসেলের থেকে হাত ছাড়িয়ে মিতু বলে, আপনার বন্ধু ওই ওপরের ফ্ল্যাটে থাকে, আপনি একাই যেতে পারবেন ভাইয়া। আমি এই জায়গায় আগে কখনো আসিনি, তুমি সাথে গেলে আমার একটু সুবিধা হবে। মিতু আর না করতে পারলো না, রাসেলকে ওর উপরে ফ্ল্যাটে গেল। তারপর দরজার সামনে গিয়ে বলল, এটাই আপনার বন্ধুর ফ্ল্যাট, আপনি ভেতরে যান, আমি অফিসে যাব। মিতুর কথা শুনে রাসেল দরজা খুলে আচমকা মিতুর হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে গেল। তারপর দরজা লাগিয়ে দিয়ে মিতুর দিকে ঘুরে পড়ল, এত তারা কিসের জান? এতদিন পর তোমায় কাছে পেলাম, কোথায় একটু কাছে কাছে থাকবা তা নয়, শুধু যাই যাই করছো। রাসেলের কথা শুনে মিতু অবাক হয়ে রাসেলের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছেন কি আপনি? এমন আচরণের মানে কি রাসেল ভাইয়া? সরুন আমার সামনে থেকে, যেতে দিন আমায়। সর্ব বলে তোমার সামনে আজকে আসল রূপ আনিনি জান। আমি কি করিনি তোমায় পাওয়ার জন্য বলো? সেই 8 থেকে 9 বছর আগে থেকেই ভালোবাসি তোমায় আমি। আর আমার ভালোবাসা কিনা আমার ওই বেস্ট ফ্রেন্ড কেড়ে নিল। যখন বিদেশ থেকে ফিরে জানতে পারি রাজু তোমায় বিয়ে করেছে, তখন ইচ্ছে হয়েছিল রাজুকে খুন করে ফেলি, কিন্তু খুন করলে তো আমি জেলে যেতাম, তাহলে তোমায় পেতাম কি করে? তাই রাজুর দেওয়া পার্টি থেকে ওকে নেশার ওষুধ খাইয়ে তোমার কাছে খারাপ বানাতে চাই, কিন্তু ভুলবশত সেটা তুমি খেয়ে ফেলো। তারপর রাজুর নামে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলে তোমার মনটাও বিষিয়ে তুলি শুধু তোমাকে পাওয়ার জন্য। আর কিছু বলবে রাসেল, তার আগেই মিতু সজোরে রাসেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, ছি, আপনি এতটা নিচু মনের মানুষ আমি ভাবতেও পারিনি। নিজের বন্ধুর বউয়ের ওপর খারাপ নজর দিতে লজ্জা করেনি আপনার? আমার বেস্ট ফ্রেন্ডের ভাই এতটা খারাপ, ভাবতে ঘৃণা হচ্ছে আমার। কিসের বউ? কার বউ? শুধু বিয়ে করলে বউ হয় নাকি? আমি জানতাম তোমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তোমার আর রাজুর মাঝে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, আর তুমি এখনো কুমারী আছো। তোমাকে তো আমার চাই মিতু, সেটা 1 ঘন্টার জন্য হলেও। কাছে এসো জান, কাছে এসো। কথাগুলো বলতে বলতে মিতুর কাছে এগোতে থাকে রাসেল, আর মিতু পিছতে পিছতে বলতে থাকে, আমি কিন্তু চিৎকার করব, খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম, ভালো হবে না কিন্তু। মিতুর কথার দিকে কান দিয়ে রাসেল এগিয়ে যাচ্ছে মিতুর দিকে। মিতু পিছাতে পিছাতে দেওয়ালের সাথে আটকে যায়, আর ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দিতে নেয় মিতু।
আর তখনই দরজা ভাঙার শব্দে মিতু চোখ খুলে সামনে তাকায়। সামনে তাকিয়ে দেখে রাজু দরজা ভেঙে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। রাজুকে দেখা মাত্রই মিতুর মুখে হাসি রেখা ফুটে ওঠে। তারপর দৌড়ে রাজুর পিছনে গিয়ে দাঁড়ায় মিতু। রাগে রাজুর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। রাজুর মুখ দিয়ে সাপের মতো ফোঁস শব্দ হচ্ছে রাগে। রাজু মিতুর দিকে আর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিচের রুমে চলে যাও মিতু। রাজুর কথা যেন মিতুর কান পর্যন্ত পৌঁছালো না। মিতু ভয়ে কাঁপছে। মিতু কোনো রেসপন্স না পেয়ে রাজু এবার ধমক দিয়ে বলল, তোমাকে আমি নিচে যেতে বলেছি মিতু, এক্ষুনি নিচে চলে যাও এখান থেকে। আই রাইট নাও। রাজুর ধমক খেয়ে কেঁপে উঠল মিতু। তারপর দৌড়ে নিচে ওর খালামণির কাছে চলে গেল। মিতু যেতে রাসেল ভয়ে ঢুকলে রাজুর কাছে এসে আমতা আমতা করে বলল, রাজু, তুই আমায় ভুল বুঝছিস, আমার কথাটা একবার শোন। রাসেল এতটুকু বলতে রাজু রাসেলের মুখে একটা স্প্রে করলো, আর সাথে সাথে রাসেল অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। তারপর রাজু কাকে যেন কল দিতেই 4 জন কালো কাপড় পরা লোক এসে রাসেলকে গাড়িতে নিয়ে বসে কোথায় যেন চলে গেল। এইদিকে মিতুর খালামণিকে জড়িয়ে ধরে অজয়ে কেঁদে চলেছে এক নাগারে। মিতুর খালামণি মিতুর এমন আচরণে অবাক হয়ে মিতুকে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো, মিতু, কি হয়েছে মা তোমার? তুমি এভাবে কাঁদছো কেন মামনি? অফিসের জন্য বের হয়ে হঠাৎ ফিরে এসে কি হলো তোমার? মা বাবার কথা মনে পড়েছে বুঝি? কি হয়েছে মা, বলো আমায়। উত্তেজিত হয়ে বলল মিতুর খালামণি। খালামণির কথার উত্তরে মিতু কিছু বলছে না, শুধু কেঁদে চলেছে পাগলের মতো। আজকে যে রাজু আসতে আর একটু দেরি হলে নিজের সর্বস্ব হারাতে হতো মিতুকে। একটি মেয়ের জীবনে যে নিজের সম্মানের চেয়ে দামি আর কিছু নেই। মিতুর খালামণি মিতুকে আবার কিছু বলতে যাবে, তার আগে দরজার কাছ থেকে রাজু বলে উঠল, আন্টি, ওকে এখন কিছু জিজ্ঞেস করবেন না, পরে সব জানবেন। মিতু, তোমার আর কয়েকদিনে অফিসে আসতে হবে না, তুমি বাসায় থেকে রেস্ট নাও, আমি আসছি। কথাটা বলে রাজু হনহনিয়ে চলে গেল সেখান থেকে। রাজু চলে যেতে মিতু দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আর মিতুর খালামণি তাকিয়ে রইল মিতুর রুমের দরজার দিকে। সে কিছুতেই বুঝতে পারছে না মিতু এমন কেন করছে। অন্ধকারে ভরা একটা রুমের ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে রাসেল। রুমের মাঝে রাসেল ছাড়া আর কেউ নেই। একটু পর খট করে দরজাটা খুলে গেল। রুমের মাঝে প্রবেশ করলো রাজু। তারপর রাসেলের সামনে বসে এক জগ বরফ ঠান্ডা পানি ছুঁড়ে মারল রাসেলের মুখে। পানির ঝটকায় রাসেলের জ্ঞান ফিরে ধরফুরিয়ে উঠে বসলো রাসেল। সামনে রাজুকে দেখে রাসেল ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, রাজু, তুই কিন্তু আমায় ভুল বুঝছিস। যেতে দে আমায় দোস্ত। ওই মিতু মেয়েটা ভালো নয় রাজু, ও তোকে ভালোবাসে না। ভালোবাসলে তোকে রেখে এভাবে পালিয়ে আসতো না। তুই জানিস আজকে আমায় একা পেয়ে মিতু আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছিল। ওই মেয়ের চরিত্র ভালো না। এতটুকু বলতেই রাসেলের নাক বরাবর খুব জোরে একটা ঘুষি মারল রাজু। ঘুষি খেয়ে আবারও ফুলরে মুখ থুবড়ে পড়ে গেল রাসেল। নাক ফেটে গলকুলিয়ে রক্ত পড়তে লাগলো রাসেলের। রাজু উঠে রাসেলের কলার ধরে টেনে তুলে একটা কাঠের চেয়ারে বসালো। তারপর রাসেলের মুখোমুখি চেয়ার টেনে বসে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার মিতুর নামে বাজে কথা বলার, আমার মিতুর চরিত্রের উপর আঙুল তোলার? তোর সাহস কি করে হয় আমার মিতুর দিকে বাজে নজর দেওয়ার, ওর সাথে অসভ্যতা করার? তোকে আমি আমার সব চাইতে কাছের বন্ধু ভাবতাম, আর তুই কি না, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে রাসেলকে এলো পাথারি মারতে লাগলো রাজু। রাজুর মার খেয়ে চেয়ার থেকে নিচে পড়ে গেল রাসেল। তারপর রাজু মারা বন্ধ করে রাসেল আধমরা অবস্থায় হাসতে হাসতে বলে উঠল, তুই যার জন্য মারছিস আমায়, তাকে যেমন আমি পাইনি তেমনি তুই ওকে কখনো পাবি না। মিতুকে আমি পাইনি মানে আর কেউ পাবে না। তুই কেড়ে নিয়েছিস মিতুকে আমার থেকে, তাই আমিও মিতুকে তোর থেকে সরিয়ে দিয়েছি। কখনো পাবি না তুই ওকে রাজু, কখনো না। হা 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 হা। রাসেলের কথা শুনে রাজুর রাগের বাঁধ ভেঙে গেল। রাজুর শরীরের সব শক্তি দিয়ে সহজরে একটা লাথি মারল রাসেলকে। সাথে সাথে রাসেল আবারও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। রাজু তার উপর আরো কয়েকটা লাথি ও কিল ঘুষি মেরে বাইরে বেরিয়ে এলো। তারপর ওই 4 জন লোককে ডেকে এক বান্ডিল টাকা হাতে দিয়ে বলল, ওকে পাহারায় রাখবে আর ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাও, কোনো মতে যেন ও এখান থেকে কোথাও বেরোতে না পারে। আর পরে আবার আসবো, আর ওর কথা যেন আর কেউ না জানে।
কথাগুলো বলে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল রাজু। আর ওই লোকগুলো রাজুর কথা মতো সব কাজ করতে লাগলো। কি আপনারা সবাই ভাবছেন তো রাজু কি করে জানো রাসেল মিতুর সাথে অসভ্যতা করতে যাচ্ছে? তাহলে চলুন আপনাদের সবাইকে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি। রাসেল যখন মিতুকে নিয়ে রুমের সামনে এসে মিতুকে জোর করে রুমে নিয়ে যায়, তখন রাজু অফিসে বসে ও রুমে সিসি ফুটেজে সব কিছু দেখে। রাসেলের এমন আচরণ দেখে রাজু দ্রুত গাড়ি নিয়ে বাসায় চলে আসে। বাসাটা খুব কাছে হয়, গাড়ি নিয়ে আসতে 3 মিনিটও লাগে না। তারপর রুমের দরজায় দাঁড়িয়ে রাসেলের সব কথা শুনতে পায় রাজু। তারপরে দরজা ভেঙে রুমে ঢোকে। তারপরে তো সব আপনারা জানেনই, আমি আর কইতে পারবো না। মিতু নিজের রুমে বালিশে মুখ গুজে কান্না করছে আর ভাবছে, আমি কি করে ওই রাসেলের কথায় রাজুকে সন্দেহ করলাম। আমার আগেই বোঝা উচিত ছিল রাজু এমন ছেলে নয়। রাজু খারাপ হলে আমার সাথে অনেক হাঁকিয়ে জোর করে স্বামীত্ব খাটাতে পারতো, কিন্তু সেটা করেনি। আমি ভুল করেছি আমার রাজু ঘোলাতরিকে ভুল বুঝে। আমি ফিরে যাব আমার রাজু ঘোলাতরির কাছে। কথাগুলো ভেবে খাট থেকে উঠে দাঁড়ালো মিতু। মিতুর মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। তারপর পা বাড়ালো দরজার দিকে, রাজুর কাছে ফিরে যাবে বলে। দরজার কাছে আসতেই মিতু থমকে দাঁড়ালো। মিতুর মুখটা আবার মলিন হয়ে গেল। তারপর আবার পিছিয়ে গিয়ে খাটের উপর বসে মনে মনে বলতে লাগলো, না না, কি করছি আমি? রাজু তো সত্যি খারাপ, ও ভালো নয়। আমি যে নিজের চোখে দেখেছি ওকে তোমার সাথে আমাদের ছাদে দাঁড়িয়ে কিস করতে। তোমার মৃত্যুর জন্য তো রাজুই দায়ী। রাসেল হয়তো মিথ্যে বলেছে আমায়, কিন্তু তোমা তো আর মিথ্যে বলেনি। তোমার পেটে যে রাজুর সন্তান ছিল, সেই জন্যই তো আমি আমার বেস্ট ফ্রেন্ডে তোমাকে হারালাম। না, ফিরবো না আমার রাজুর কাছে, ফিরবো না। আমার মা বাবা তোমার মৃত্যুর জন্য দায়ী ওই রাজু চৌধুরী। আমি অভিকেই বিয়ে করব, ফিরবো না রাজুর কাছে। কালকেই ঢাকা গিয়ে ওই বাড়ি বিক্রির ব্যবস্থা করব, তারপর সব টাকা শোধ করে দিব ওই রাজু চৌধুরীর। পরদিন সকালে মিতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে ওর খালামণিকে বলে অবিতার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারপর অবিতার বাড়ি পৌঁছে মিস্টার আশরাফ খানকে বলল, আঙ্কেল, আমি এখন ঢাকা যাচ্ছি একটু দরকারে, কালকেই ফিরে আসবো, তাই আপনাদের জানাতে এলাম। কিসে করে যাবে তুমি মামনি? বাসে যাবো আঙ্কেল। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি গাড়ি নিয়ে চলে যাও, আর অভিকে সাথে নিয়ে যাও। না আঙ্কেল, আমি একাই যেতে পারবো, অফিসারকে যেতে হবে না। আচ্ছা তাহলে গাড়ি নিয়ে যাও, আর পৌঁছে অবশ্যই জানাবে কেমন? জি আচ্ছা আঙ্কেল। তারপর মিতু অভিদের গাড়ি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছালো মিতু। ওর বাড়ির সামনে এসে একটা দীর্ঘশ্বাস পেল মিতু। এই 3 বছরে কতটা পাল্টে গেছে সব কিছু। বাড়িটা কেমন জঙ্গলের মতো লাগছে। মিতু দরজা খুলে বাসার মাঝে প্রবেশ করলো। সব কিছু আগের মতোই আছে, শুধু ধুলো ময়লা আর মাকড়সার জালে ভরে গেছে। মিতু বাসার সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। এ বাসাতেই যে আছে ওর পুরনো সব স্মৃতি, তমা ওর মা বাবার সাথে কাটানো সময়গুলো। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে নিজের রুমে গেল মিতু। ওর রুমটাও সে আগের মতোই আছে। রুমটা ঘুরে ঘুরে দেখছে আর চোখের জল ফেলছে মিতু। হঠাৎ মিতুর চোখ আটকে যায় মিতুর খাটের মাথার কাছে টেবিলে রাখা একটা ডায়েরিতে। এই ডায়েরিটা তো মিতুর চেনা নয়। এই ডায়েরিটা আগে কখনো দেখেনি মিতু। মিতু ধীর পায়ে এগিয়ে যায় ডায়েরিটার কাছে। তারপর ডায়েরিটা হাতে নিয়ে উপরে ধুলো ফু দিয়ে সত্যি ডায়েরির উপরে বড় করে লেখা তমা। লেখাটা চোখে পড়ে মিতুর। মিতু ডায়েরিটা হাতে নিয়ে অবাক হয়ে ভাবতে থাকে, তোমার ডায়েরি এখানে কি করে এলো? কৌতূহল বশত ডায়েরির একটা পৃষ্ঠা উল্টোই মিতু। সেখানে লেখা মিতুর সাথে কাটানো তোমার ঝগড়ার দিনগুলোর কথা। অপর পৃষ্ঠায় ওদের প্রথম দিন কলেজে যাওয়ার কথাগুলো। এভাবে বেশ কয়েক পৃষ্ঠা পড়ে মিতুর মনে পড়ে যায় সেই দিনগুলো। আপনা আপনি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে মিতুর। আরেক পৃষ্ঠা উল্টাবে ঠিক তখনই দরজা থেকে কেউ একজন বলে ওঠে, মিতু মা, কেমন আছো তুমি? এতদিন পরে এখানে, এতদিন কই ছিলে মিতু? ডায়েরিটা বন্ধ করে পিছনে ঘুরে তাকায় মিতু আর দেখে দরজায় ছলছল চোখে তমার মা দাঁড়িয়ে আছে। মিতু তমার মাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মিতুর মাথায় হাত বুলিয়ে তমার মা বলে, কোথায় ছিলে এতদিন মিতু? তোমার বাবা মা কোথায়? সে যে তোমার মৃত্যুর দিন এক নজর তোমাদের দেখেছিলাম, এরপর কোথায় হারালে তোমরা মিতু? তমার মায়ের কথা শুনে মুখ তুলে তমার মায়ের দিকে তাকিয়ে মিতু বলল, আম্মু আব্বু আর এই দুনিয়াতে নেই আন্টি, আর আমায় একা রেখে
হারিয়ে গেছে না ফেরার দেশে। এতটুকু বলে হু হু করে কাঁদতে লাগলো মিতু। মিতুর কথা শুনে মিতুকে সান্ত্বনা দিয়ে তমার মা বলল, কেঁদো না মা, কেঁদো না। একদিন সবাইকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। তোমরা চলে যাওয়ার পর তোমার বর রাজু অনেকবার এসেছে তোমাদের খোঁজ করতে। তোমার জানাজাতেও রাজু ছিল। তুমি রাজুকে কিছু না বলে কেন এভাবে চলে গিয়েছিলে মামনি? তমার মায়ের কথা শুনে উত্তরে মিতু কিছু বলবে তার আগে মিতুর ফোনটা বেজে উঠল। মিতু ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অভি কল করেছে। মিতু নিজেকে স্বাভাবিক করে কল রিসিভ করলো। হ্যাঁ অফিসার, বলো। মিতু আর কিছু বলতে পারলো না। তার আগেই ওই পাশ থেকে অভি উত্তেজিত হয়ে বলল, মিতু, আপনি এখনই চিটাগাং ব্যাক করুন। আপনার খালামণির স্ট্রোক হয়েছে, সে এখন হসপিটালে ভর্তি। আপনাকে এখনই আসতে হবে। অভির কথা শুনে মিতু তমার মাকে কিছু না বলে শুধু বলল, আন্টি আমাকে এখন যেতে হবে, পরে কথা হবে আপনার সাথে, ক্ষমা করবেন আমায়। তমার ডায়েরিটা ব্যাগে ভরে চিটাগাংয়ের দিকে রওনা হলো মিতু। পরের দিন দুপুরের মাঝে পৌঁছে গেল চিটাগাং। মিতু বাসে না যেয়ে ডিরেক্ট চলে গেল হাসপাতালে ওর খালামণির কাছে। সেখানে গিয়ে দেখে রাজু বসে আছে মিতুর খালামণির কাছে। মিতু ডাইরেক্ট গিয়ে খালামণিকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলো। ততক্ষণে রাজু উঠে চলে গেল সেখান থেকে। মিতু কান্না দেখে মিতুর মাথায় হাত বুলে মুচকি হেসে মিতুর খালামণি বলল, পাগলি মেয়ে কিভাবে কাঁদছে দেখো, বাচ্চাদের মতো। আরে আমি কি মরে গেছি নাকি যে তুমি এভাবে কাঁদছো মিতু মামনি? খালামণির কথা শুনে খালামণির মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে মিতু বলল, খবরদার বলছি, খালামণি মরার কথা একদম বলবে না। তুমি ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? তুমি যে আমার সব। তুমি জানো যখন অফিসের ফোন করে বললেন তুমি স্ট্রোক করে হাসপাতালে আছো, তখন আমার কী অবস্থা হয়েছিল। আর একটু হলে হয়তো পাগল হয়ে যেতাম আমি। তুমি ছাড়া আমার আর কে আছে বলো এই পৃথিবীতে? আপন বলো, পর বলো, মা বলো, বাবা বলো, আমার সব কিছুই যে তুমি খালামণি। পাগলি মেয়ে, তোমার শুধু আমি কেন থাকবো? তোমার বর আছে, শ্বশুর বাড়ির সবাই আছে তো। খালামণির কথার উত্তরে মিতু কিছু বলবে তার আগে পিছন থেকে কেউ বলে উঠল, তোমার খালামণির স্ট্রোক হয়নি মিতু, শুধু একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ঠিক সময় মতো মিস্টার রাজু ওনাকে হসপিটালে নিয়ে আসায় কোনো সমস্যা হয়নি। এখন উনি পুরোপুরি সুস্থ, তুমি ওনাকে বাসায় নিয়ে যেতে পারো। অভির কথা শুনে মিতু অবাক হয়ে বলল, রাজু স্যার খালামণিকে হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ মিতু, রাজুই আমায় এখানে নিয়ে এসেছে। ছেলেটা বড় ভালো একটা ছেলে। খালামণির কথায় মিতু আর কিছু বলল না। মনে মনে আল্লাহকে শুকরিয়া আদায় করলো আর রাজুকে ধন্যবাদ দিল। তারপর বিকেলের দিকে খালামণিকে নিয়ে বাসায় ফিরল মিতু। বাসায় ফেরার পর মিতু ওর খালামণির কাছে বসে বলতে লাগলো, জানো খালামণি, আমি যেই জন্য ঢাকায় গিয়েছিলাম সেই কাজটা আর আমার করা হলো না। এখন রাজু স্যারের টাকাগুলো আমি কিভাবে শোধ করব বলো? আর কিভাবেই বা এই চাকরিটা ছাড়বো? এসব নিয়ে ভেবো না তুমি মামনি, ওই টাকা আর তোমার শোধ করতে হবে না। খালামণির কথা শুনে অবাক হয়ে মিতু বলল, শোধ করতে হবে না মানে? তাহলে আমি চাকরিটা ছাড়বো কি করে খালামণি? রাজু বাবা কালকেই ঢাকায় চলে যাবে ওই কোম্পানির আশরাফ খানকে ফেরত দিয়ে। রাজু যখন শুনেছে তোমার দুদিন পর শুক্রবার বিয়ে অভির সাথে আর তুমি ওর চাকরি ছাড়তে কোম্পানির টাকা শোধ করতে তোমার বাড়ি বিক্রি করতে ঢাকা গিয়েছো, তখনই রাজু বলেছে অভিকদের কোম্পানি অভিকে ফেরত দিয়ে রাজু চলে যাবে। খালামণির কথা শুনে অবাক হলো মিতু। রাজু ওর বিয়ের কথা শুনে কোনো প্রকার রিয়াক্ট করলো না। হঠাৎ মিতুর মনে হলো রাজু তো ওকে ভালোই বাস না, তাহলে আর বিয়ের কথায় রিয়াক্ট করবে কি করে? হাসপাতালে দেখার পর আর কোথাও রাজুকে একবারের জন্য দেখতে পেল না মিতু। খালামণির কাছে জানতে পারল রাজু বাসা ছেড়ে দিয়ে ঢাকায় ফিরে গেছে আর কোম্পানিও আশরাফ খানকে ফিরিয়ে দিয়েছে। এদিকে মিতুর বিয়ের দিনও এগিয়ে আসছে। মিতুর বিয়ের যাবতীয় খরচ অভিদের বাড়ি থেকেই করা হলো। সব শপিংও অভিরাই করলো বিয়ের জন্য। আজ মিতুর বিয়ে। মিতুকে লাল টকটকে বেনারসি শাড়ি ও অনেক গহনা পরিয়ে বধূর সাজে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে আয়নার সামনে।
মিতুর পাশে কেউ নেই, সবাই বর দেখতে গেছে। মিতু আয়নার সামনে বসে নিজেকে দেখছে আর তাচ্ছিলের হাসি দিয়ে মনে মনে বলছে, কি দরকার এত সাজগোজের, যেখানে এই বিয়েটাই সম্পূর্ণ মিথ্যে। ইসলামী শরীয়ত মতে তো স্বামী থাকা কালীন কোনো মেয়ে দ্বিতীয় বিয়ে করতে পারে না, তেমনি আমারও বিয়েও সম্ভব নয়। এই বিয়েতে তো আমি করার নাটক করছি শুধু রাজুকে আমার থেকে চিরদিনের মতো সরাতে। বাসর রাতেই আমি আশরাফ আঙ্কেল, আন্টি আর অভিকে সব বলে চলে যাবো ওদের জীবন থেকে। আমি জানি ওরা নিশ্চয়ই আমার কথা বুঝবে, তবু যদি না বুঝে আমার উপর স্বামীর অধিকার খাটাতে চায় তাহলে আমি আত্মহত্যা করব। তবু ওই রাজু চৌধুরীর কাছে আর ফিরে যাব না আমি। কথাগুলো ভেবে নিজেকে শক্ত করলো মিতু। হঠাৎ মিতুর চোখ যায় মিতুর ব্যাগের মাঝে তামার ডায়েরিটার দিকে। মিতু কি মনে করে ডায়েরিটা বের করে হাতে নেয়, তারপর নাড়াচাড়া করে দেখতে দেখতে হঠাৎ মিতুর চোখ পড়ে ডায়েরির মাঝখানে পাতায় রাখা একটা এক্সট্রা কাগজের দিকে। মিতু কৌতূহলবশত কাগজটা বের করে দেখে ওটা কোনো সাধারণ কাগজ নয়, বরং একটা বড় চিঠি, যেটা তমা লেখা। চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে মিতু। চিঠিটাতে লেখা, প্রিয় তিতু, এই চিঠিটা যখন তুই পাবি তখন হয়তো আমি তোর থেকে এই দুনিয়া থেকে অনেক দূরে কোথায় হারিয়ে যাব। আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে নিজের স্বার্থের জন্য তোর সাথে যা করেছি তা হয়তো কোনো শত্রুও তার শত্রুর সঙ্গে করে না, কিন্তু বিশ্বাস কর তিতু, আমি নিরুপায় হয়ে এমনটা করতে বাধ্য হয়েছি। আমার পেটে কখনোই কোনো বাচ্চা ছিল না, না কখনো রাজু ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল। রাজু ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ, যে তোকে অসম্ভব ভালোবাসে। রাজু ভাইয়া আমায় নিজের ছোট বোনের মতো দেখে, আর সেই বড় ভাইকে নিয়ে আমি বাজে মন্তব্য করেছি তোর সামনে। আল্লাহ হয়তো আমায় কখনো ক্ষমা করবেন না এটার জন্য। সেদিন তুই আমায় আর রাজু ভাইয়াকে ছাদে দেখিস। সেদিন দুপুরে আমি কলেজ থেকে ফিরে গোসল করে বের হয়ে দেখি রাসেল ভাই এসেছে আমাদের বাসায়। কেন এসেছে তা ঠিকমতো না বলেই চলে যায় রাসেল ভাইয়া। আমি তখনও বুঝিনি রাসেল নামের ওই শয়তান জানোয়ারটা এসেছে তোর, আমার আর রাজু ভাইয়ার জীবনটা বিষিয়ে দিতে। সেদিন আমি গোসল করার সময় রাসেল ভাইয়া আমার গোসলের ভিডিও রেকর্ড করে ফেলে সবার চোখের আড়ালে, আর সেই ভিডিও নিয়ে আমায় ব্ল্যাকমেল করে তোর সংসার ভাঙতে। আমি যদি ওর কথা না শুনি তাহলে ওই ভিডিওটা ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় আমায়। রাজু ভাইয়ার নামে তোকে আমি সেদিন যতগুলো কথা বলেছি সবগুলো ওই জানোয়ারটা শেখানো। সেদিন ছাদে তোকে দেখাতে আমি ইচ্ছে করেই চোখে পোকা ঢোকার নাটক করেছিলাম। রাজু ভাইয়া সেই কারণেই আমার চোখ দেখছিল, কিন্তু পিছন থেকে দেখে তুই উল্টো বুঝেছিলি। জানিস তিতু, আমি নিজের জন্যে কখনো এমন করতাম না তোর সাথে, কিন্তু আমি যে আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমায় নিয়ে যদি এমন ভিডিও ছড়িয়ে পড়তো তাহলে আমার বাবা মাও হয়তো লজ্জায় অপমানে আত্মহত্যা করতো। তাই আমি তাদের জন্য স্বার্থপরের মতো তোর সংসারটাকে ভেঙে দিলাম রে। পারলেই অভাগীকে ক্ষমা করিস তুই। সেদিন কলেজে তোকে ওই মিথ্যে কথাগুলো বানিয়ে বলতে আমার বুকটা ফেটে যাচ্ছিল রে তিতু। তোর চোখের দিকে তাকাতে পারছিলাম না আমি, যে চোখে আমার জন্য অফুরন্ত বিশ্বাস ভালোবাসা ছিল, তার দিকে তাকিয়ে আমি কি করে এসব মিথ্যে তোকে বলতাম বল? তোকে রাজু ভাইয়ের সম্পর্কে এত বড় একটা মিথ্যা কথা বলে এসে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না রে তিতু। মনে হচ্ছে যেন বুক ফেটে যাচ্ছে কষ্টে। কি অভাগী আমি বল, একটু মন খুলে কাঁদতেও পারছি না। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, তোকে সব কিছু খুলে বলে ক্ষমা চাই তোর কাছে, কিন্তু সেটা যে আমি বেঁচে থাকতে আর সম্ভব হবে না রে তিতু। তাই আমি চলে যাচ্ছি সব ছেড়ে। আমি মারা গেলে ওই রাসেল শয়তানটা আর কিচ্ছু করতে পারবে না আমি জানি, তাই আমি মারা গেলেই ভালো হবে। তুই রাজু ভাইয়াকে ছাড়িস না মিতু, ভুল বুঝে দূরে সরিয়ে দিস না তাকে। অনেক কপাল গুনে তুই এমন একটা বর পেয়েছিস তিতু। রাজু ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে, রাজু ভাইয়াকে তুই ভুল বুঝিস না। আর যদি পারিস ওই রাসেল শয়তানটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করিস তিতু। ভালো থাকিস তিতু, ভালো থাকিস তুই। পারলে আমায় ক্ষমা করিস, আর বাবা মাকে একটু দেখে রাখিস, তাদের যে আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ হাফিজ। ইতি, তোর স্বার্থপর বেষ্টু তমা। চিঠিটা পড়ে মিতুর হাত পা যেন থরথর করে কাঁপতে লাগলো। দু চোখে পানি যেন আর বাত মানছে না মিতুর।
নিজের সবচাইতে কাছের বেস্ট ফ্রেন্ডের এমন করুণ কাহিনী পড়ে আর রাজুকে ভুল বুঝে এতগুলো দিন এভাবে কষ্ট দিয়ে যেন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে মিতুর। 3 বছর আগে সেদিন যদি বাবা মাকে নিয়ে ঢাকা ছেড়ে চলে না এসে এই ডায়েরিটা দেখে একবার চিঠিটা পড়তে পারতো, তাহলে হয়তো ওর বাবা মাকে এভাবে মরতে হতো না, রাজুকে এভাবে ভুল বুঝে কষ্ট দিতে হতো না, আর রাসেলেরও শাস্তি হয়ে যেত। মিতু ওর মা বাবা আর তমার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করতে লাগলো। মিতু কাঁদতে কাঁদতে ফুলরি বসে পড়লো, তারপর মনে মনে বলতে লাগলো, তমা, আমার জন্য তোকে আজ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। শুধুমাত্র আমার কারণে আমার বাবা মা আজ আমার রাজুকে ভুল বুঝে মারা গিয়েছে। আমার কারণে রাজু আমার স্বামী আজ এতটা কষ্ট পাচ্ছে। সব আমার দোষ। তমা, তুই আমায় ক্ষমাই করে দিস বোন। আমার জন্য ওই রাসেল তোর সাথে এমন করেছে। তুই যদি একটিবার আমায় সব খুলে বলতে, তাহলে হয়তো আজকে এমন দিন দেখতে হতো না। তমা, আমার মাফ করে দিস তুই। অযোধ্যায় কাঁদতে লাগলো মিতু। মিতুর খালামণি মিতুর কাছে আসছিল ও রেডি কিনা সেটা দেখতে। দরজা খুলে ভিতরে ঢুকে মিতুর খালামণি দেখে মিতু ফুলরে বসে পাগলের মতো কাঁদছে। চোখের পানিতে মিতুর সাজগোজ সব নষ্ট হয়ে গেছে, চোখের কাজল লেপটে সাদা মুখ কালো হয়ে গেছে। মিতুর খালামণি মিতুর এমন অবস্থা দেখে দৌড়ে মিতুর কাছে এসে মিতুর পাশে বসে বলতে লাগে, মিতু মামুনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? এ কি অবস্থা করেছো তুমি নিজের? কি হয়েছে বলো আমায়। মিতুর খালামণিকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে থাকে, তারপর বলে, খালামণি, আমি কি করে নিজেকে ক্ষমা করবো খালামণি? আমার বেস্টু, আমার বাবা মা সবার মৃত্যুর জন্য যে আমি দায়ী। আমার কারণে আজ আমি আমার স্বামী থেকে আলাদা। যে লোকটা আমায় পাগলের মতো ভালোবাসে, তাকে ভুল বুঝে আমি কতটা কষ্ট দিয়েছি। আমি এখন কি করবো খালামণি? তুমি বলে দাও না আমায়। তুমি এসব কি বলছো মিতু? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সব খুলে বলো আমায় মিতু, সবটা বলো আমায়। তারপর মিতু নিজেকে শান্ত করে ওর খালামণির কাছে এক একে সব কথা খুলে বলল। রাজুর সাথে দেখা হওয়া, বিয়ে হওয়া থেকে শুরু করে তমার কথায় রাজুকে ভুল বুঝে তমার মৃত্যুর পর বাবা মাকে নিয়ে চিটাগাং চলে আসা, বাবা মার মৃত্যুর কারণ সব কিছু খুলে বলল মিতুর খালামণিকে। তারপর চিঠিটা হাতে দিয়ে পড়তে বলল। সেদিন রাসেলের হাত থেকে রাজু ওকে বাঁচিয়েছে সেটাও বলল। সব কিছু শুনে তমার চিঠি পড়ে খালামণিও মিতুর সঙ্গে কিছুক্ষণ কান্না করলো, আর মনে মনে ভাবলো এতটুকু একটা মেয়ের সাথে কত কিছু না ঘটে গেছে এই 3 বছরে। তারপর মিতুর মাথায় হাত বুলিয়ে মিতুর খালামণি বলল, শান্ত হও মামুনি, শান্ত হও। তুমি কোনো ভুল করনি, আর এসবে তোমার কোনো দোষও ছিল না। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এমনটাই করতো, কিন্তু রাজু তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি অভিকে বিয়ে করতে চেয়েছো কেন? তুমি জানো না এটা কখনো জায়েজ হবে না? আমি জানি খালামণি, কিন্তু বিশ্বাস করো, আমি এই বিয়েটা সত্যি সত্যি করছি না। আমি শুধুমাত্র রাজুর থেকে চিরদিনের মতো দূরে থাকতে বিয়েটাতে রাজি হয়েছি। অভির সাথে বিয়ে হলেও ওই বিয়েটা আমার জায়েজ হবে না। আমি চেয়েছিলাম বিয়ের হাতেই অভি আর আঙ্কেল আন্টিকে সব সত্যি বলে আমি তোমায় নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। কিন্তু এখন আমি আর এই নাটকের বিয়েটা করতে চাই না খালামণি। আমি ফিরে যেতে চাই আমার কাজু কলাতরির কাছে, আমার ভালোবাসা আমার স্বামীর কাছে। আমি ক্ষমা চাইতে চাই, তার পায়ে পড়ে মাফ চাইতে চাই আমি। তুমি এই বিয়েটা আটকাও খালামণি, আটকাও এই বিয়েটা। কিন্তু এখন যে আর এই বিয়েটা আটকানো সম্ভব নয় মিতু মামুনি। আর না, এই বিয়েটা নাটকের বিয়ে। বিয়েটা তো তোমার করতেই হবে, আর সারা জীবন সংসারও করতে হবে যার সাথে আজ বিয়ে হবে তার সাথে। খালামণির কথা শুনে মিতু অবাক হয়ে খালামণির দিকে তাকিয়ে বলল, সব কিছু জানার পরেও তুমি এসব কি করে বলছো খালামণি? আমি কি করে রাজুকে ছেড়ে আরেকজনের সাথে সংসার করব? আর এই বিয়েটাও তো আমার বৈধ হবে না। মিতুর কথা শুনে ওর খালামণি বলল। খালামণির কথা শুনে হাসি ফুটে উঠল মিতুর মুখে। মিতু উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিজেকে নতুন করে সাজিয়ে নিল আগের মতো বধূ সাজে। একটু পর কাজী সাহেব এসে মিতুকে কবুল বলতে বলল। কাজী বলতে দেরি মিতু ফটাফট 3 বার কবুল কবুল বলে ফেল।
মিতুর এভাবে কবুল বলা দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর বিয়ে পড়ানো শেষ হলে আশরাফ খান, মিসেস খান, অভি, মিতু সবাই মিলে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় অভিদের নতুন বাড়িতে উঠবে ওরা। মিতুর বাসর সেখানেই হবে বলল অভিমা। মিতুদের সাথে খালামণিও গেল। ঢাকায় পৌঁছে অভির মা বাবা আর মিতুর খালামণি একটা বাসায় থেকে গেল। মিতুর পাশে বসে থাকা অভি ছুটল অন্য একটা বাড়ির উদ্দেশ্যে। কিছু সময় পর বিশাল একটা বড় বাসে এসে পৌঁছালো মিতু আর অভি। অনেক সুন্দর বাড়িটা ও অনেক বড়। গেটের মধ্যে ঢুকতেই চারিপাশে নানা রকমের ফুল গাছ, মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা। মিতুকে নিয়ে অভি চলে গেল উপরতলায়। তারপর একটা রুম যেটা নানা রকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো, সেখানে মিতুকে বসতে বলল ঘুমটা দিয়ে আর বলল, তুমি এখানে বসো, আমি এখনই আসছি মিতু। মিতুর মাথা নাড়িয়ে সায় দিল। অভি চলে গেল আর মিতু বসে রইল অপেক্ষায়। অভি চলে যাওয়ার পর মিতু বড় করে ঘুমটা টেনে বসে রইল ওর বরের অপেক্ষায়। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো কেউ আসছে না দেখে মিতু বিছানা থেকে নেমে পা বাড়ল দরজার দিকে। আর তখনই খট করে দরজা খুলে প্রবেশ করলো রাজু। ঘুমটার আড়াল থেকে রাজুকে দেখে মিতুর মুখে হাসি ফুটে উঠল। মিতু রাজুর সামনে গিয়ে বলতে লাগলো, এত দেরি কেন করলে? আমি সে কখন থেকে তোমার অপেক্ষা করে বসে আছি। আমার বুঝি একা থাকতে ভয় করে না? কথাগুলো বলতে বলতে রাজুকে সালাম করতে প্রস্তুত হলো মিতু। তখনই রাজু মিতুর হাত ধরে ফেলল। তারপর একটানে মিতুর মাথার ঘোমটা খুলে ফেলল। রাজুর এমন আচরণে মিতু ভয় পেয়ে গিয়ে রাজুর দিকে অবাক চোখে তাকালো। মিতু রাজুর দিকে তাকিয়ে দেখে রাজুর চোখগুলো একদম লাল টকটকে হয়ে আছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো ও এলোমেলো, কপালে সব রগ যেন রাগে একদম ফুলে গেছে। রাজুকে দেখতে খুব হিংস্র লাগছে। মিতু রাজুকে এমন অবস্থায় দেখে ভয় কুকিয়ে উঠল। তারপর কাপা কাপা গলায় বলল, তোমায় এমন লাগছে কেন রাজু? কি হয়েছে তোমার? মিতুর কথা শুনে রাজুর শরীরে সব শক্তি দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মিতুর গালে। থাপ্পড় খেয়ে মিতুর তাল সামলাতে না পেরে ফুলরে পড়ে গেল। মিতুর ঠোঁটের কোণায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল, কিন্তু রাজুর সেদিকে কোনো খেয়াল নেই। রাজু দৌড়ে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে তুই? কি ভেবেছিলি এত সহজে তোকে আমি অন্য কারো বউ হতে দেব? তোর সে আশা কখনো পূরণ হবে না। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য পুরো 3টি বছর পাগল হয়েছিলাম আমি। আর তুই কি বুঝবি ভালোবাসায় কত জ্বালা? তোর জন্যে আমার এই খানটা পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। তুই আমায় ছেড়ে চলে আসার পর আমি একটা রাত এমন ছিল না যে রাতে তোর ছবি বুকে জড়িয়ে কেঁদে বুক ভাসায়নি। দে আমার সেই চোখের জলগুলো, আমায় ফিরিয়ে দে। আর কত কষ্ট দিবি আমায় তুই, আর কত? এতটুকু বলে আবার একটা থাপ্পড় মারল রাজু। তারপর মিতুর চুল ধরে দাঁড় করিয়ে মিতুকে ছেড়ে দিয়ে বলল, ফুল দিয়ে ঘর সাজানো রুমে বাসর করবি তুই, তাই না? একজনের বউ হওয়া সত্ত্বেও আরেকজনকে তুই কি করে বিয়ে করার সাহস পেলি? এখানে বউ সেজে বসে আছিস, তাই না? অভির সাথে বাসর করবি বলে করাচ্ছি আমি তোর বাসর। কথাগুলো বলেই বাসর সাজানো সব ফুল টেনে ছিঁড়ে ফেলতে লাগলো রাজু। মিতু রাজুর কাছে এগিয়ে গিয়ে বলল, রাজু প্লিজ থামো, আমার কথা শোনো প্লিজ, একটিবার আমার কথা তো শোনো। মিতুর কথা শুনে মিতুর দিকে ফিরে মিতুকে ধাক্কা দিয়ে ফুলরে ফেলে দিয়ে রাজু বলতে লাগলো, কি শুনবো আমি তোর কথা? আর কি শোনার বাকি আছে আমার? এত কিছুর পরেও আমার মনে বিশ্বাস ছিল যে তুই আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি না। তুই আমায় ভালোবাসিস, কিন্তু আমি ভুল ছিলাম। তোদের মতো মেয়েদের জন্য আমাদের মতো সত্যিকারের ভালোবাসা ছেলেদের জীবন নষ্ট হয়। কি ভেবেছিলে তুই তোর এই বিয়ে অভির সাথে হচ্ছে? আরে তোর বিয়ে আবারও এই রাজুর সাথে হয়েছে। অভি তো ছিল নাটক মাত্র। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছিস। তোকে কি করে আমি অন্যের হতে দেব? তুই এবার যখন আমায় ছেড়ে অন্যের হওয়ার সাহস দেখিয়েছিস, তুই আবার এমন করবি? তোকে আমি আর বিশ্বাস করি না। তাই তোর আমাকে ছেড়ে যাওয়ার সব রাস্তা আমি বন্ধ করে দেব। কথাগুলো বলতে বলতে মিতুর কাছে এগিয়ে আসলো রাজু। তারপর মিতুর হাত ধরে টেনে তুলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর নেশা ভরা চোখে এগিয়ে গেল মিতুর দিকে। মিতু রাজুকে কোনো বাধাই দিচ্ছে না বা কিছু বলার সাহসও পাচ্ছে না। মিতুর অসম্ভব ভয় হচ্ছে রাজুর এমন রূপে। রাজুকে এমন রূপে আগে কখনো দেখেনি মিতু। মিতু জানে রাজু যা করছে তার জন্য ও নিজেই দায়ী। রাজ মিতুর ওপর জোর করে স্বামীর
অধিকার খাটিয়ে অনেকক্ষণ পর মিতুকে ছেড়ে দিয়ে বলল, আজকের পর তুই চাইলেও আমার থেকে আর দূরে যেতে পারবি না। তোকে সারা জীবন আমার কাছে থাকতে হবে, কিন্তু আমার ভালোবাসা নিয়ে নয়, আমার ঘৃণা নিয়ে। কথাগুলো বলে গায়ে একটা টি শার্ট জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল রাজু। আর মিতু চাদর টেনে নিজেকে জড়িয়ে নিয়ে দু চোখের পানি ফেলতে লাগলো আর বলতে লাগলো, সব আমার দোষ, আমার জন্যই আজ আমার এই অবস্থা। আমি সত্যিই তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি কাজু খোলা ধরে। আমার যে এমনটা পাওনাই ছিল। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা আবারও জয় করবো কাজু খোলা ধরে। এটা তোমার কাছে তোমার চুইংগাম বেবির প্রমিস। মিতুর রুম থেকে বেরিয়ে রাজু সোজা ছাদে চলে গেল। তারপর দেওয়ালে সজোরে কয়েকটা ঘুষি মারতে লাগলো। তারপর ফুলরে বসে পড়ে চোখের পানি ছেড়ে বলতে লাগলো, কেন চুইঙ্গা বেবি, কেন কেন এমন করলে তুমি আমার সাথে? কেন তুমি আরেকজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে? আমি তোমার স্বামী থাকা সত্ত্বেও কি করে পারলে তুমি আমার ভালোবাসা এভাবে অবহেলা করতে? তোমাকে যতটা আঘাত আমি করেছি তার চাইতে 1000 গুণ বেশি আঘাত যে তুমি আমায় দিয়েছো চুইঙ্গা বেবি। কেন বুঝলে না তুমি আমার ভালোবাসা? তোমার জন্য আমি কি না করেছি মিতু। আমার সাথে বিয়ের নাটক আমি আমার বন্ধু অভিকে দিয়ে করিয়েছি। ফ্ল্যাশব্যাক। রাজুর অফিসে অভি বিদেশ থেকে ফেরার দিনের ঘটনা। মে আই কামিং মিস্টার রাজু চৌধুরী? ও ইয়েস, কাম ইন মিস্টার খান, হাউ আর ইউ? ফাইন মিস্টার রাজু চৌধুরী, শি ইজ মাই সন অভি অ্যান্ড অভি শি ইজ মিস্টার রাজু চৌধুরী। আশরাফ খানের কথা শুনে অভিকে ডাইরেক্ট রাজুকে জড়িয়ে ধরে। তারপর বলে, কেমন আছিস দোস্ত? তুই তো দেখছি আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছিস। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আর কখন ফিরলি দেশে? তুই যে মিস্টার খানের ছেলে তা তো আগে কখনো বলিসনি। আর তোকেও কিন্তু আগের চাইতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ওয়েট, এই তোমরা কি দুইজনকে চিনো নাকি আগে থেকে? হ্যাঁ আব্বু, আমি তোমায় একবার ফোনে বলছিলাম না যে আমি একটা কার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি একটা ছেলের জন্য। এই হলো সেই ছেলেটা, মিস্টার রাজু চৌধুরী। সেদিন ও আমায় না বাঁচাল হয়তো সেই দিনই পৃথিবীতে আমার শেষ দিন হতো। অভির কথা শুনে অবাক হয়ে রাজুর দিকে তাকালো আশরাফ খান। আশরাফ খানকে অবাক হতে দেখে রাজু বলল, আসলে হয়েছে কি মিস্টার খান, আমি বিজনেসের কাজে 1.5 বছর আগে দেশের বাইরে যাই। আর তখনই অভির সাথে আমার পরিচয়। অভি ফোন টিপতে টিপতে রাস্তা পার হচ্ছিল, তখনই ওপর পাশ থেকে একটা গাড়ি আসে। অভির কানে ইয়ারফোন থাকায় ও বুঝতে পারেনি। আমি তখন ওখান দিয়েই যাচ্ছিলাম, তো আল্লাহর ইচ্ছায় সেদিন আমি ওকে একটুর জন্য বাঁচিয়ে নিই। তারপর যে কদিন ছিলাম সে কদিনে অভির সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা তো মাঝে মাঝে ফোনে কথাও বলি, বাট অভি কখনো বলেনি ও আপনার ছেলে মিস্টার খান। কি কখন থেকে মিস্টার খান খান করছিস? রাজু আঙ্কেল বল, আমার বাবা তো তোর আঙ্কেলই হয়। ও হ্যাঁ, সরি ইয়ার। তোমাকে অনেক ধন্যবাদ রাজু, তোমার জন্যই আমার অভি আজ বেঁচে গিয়েছে। ছি আঙ্কেল, এভাবে কেন বলছেন? আমি কিছুই করিনি, সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা বাদ দে সব, এখন বল ভাবি, মানে তোর বউ আমার আব্বুর পিতৃ হলো কি করে? আর তোরাই বা এখানে আসে কারণ কি? অভির কথা শুনে বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাজু আশরাফ খান আর অভিকে সব খুলে বলল মিতু আর ওর ব্যাপারে। সব শুনে আশরাফ খান অবাক হয়ে বলল, মিতু মামুনের সাথে তো আমি অভির বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মিতু আগে থেকে বিবাহিত এটা তো জানতাম না। আর ও তোমার সাথে এমনটা কেন করলো রাজু? সে কথা আমিও জানি না আঙ্কেল, তবে মিতু এখনো আমার বউ, আমাদের ডিভোর্স হয়নি। কিন্তু অভির সাথে আপনি মিতুর বিয়ে দিবেন আঙ্কেল? রাজুর কথা শুনে অভি আর আশরাফ খান দুজনেই অবাক হয়ে যায়। তারপর অভি বলে, তুই কি পাগল হয়ে গেছিস রাজু? কি বলছিস এসব? মিতু তোর বউ হওয়া সত্ত্বেও আমি ওকে কি করে বিয়ে করব? আমি পাগল হইনি অভি, তুই তো আমার ফ্রেন্ড, তাই আমি চাই তোর সাহায্যে মিতুকে আবার বিয়ে করতে। আর এটাও জানতে চাই মিতু আমার বউ হওয়া সত্ত্বেও আবার কাউকে বিয়ে করতে চাই কিনা। মিতু জানবে ওর বিয়ে তোর সাথে হচ্ছে, কিন্তু বিয়েটা নতুন করে আমার সাথে হবে। যদি মিতু রাজি হয়তো। আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না রাজু, আসলে কি করতে চাইছো তুমি? তারপর রাজু অভি আর আশরাফ খানকে সব বুঝিয়ে বলে এতদিন ধরে মিতুর সাথে বিয়ে হওয়া পর্যন্ত সব প্ল্যান করলো। রাজুর কথা মতে মিতুকে অভিনা আংটি পরিয়ে অভিমা আংটি পরায়। বিয়ের যাবতীয় খরচ রাজুই করেছে। সবকিছু রাজু আগে থেকে প্ল্যান করা ছিল। কিন্তু মিতু যখন সত্যি রাজুকে রেখে অভিকে বিয়ে করতে রাজি হয়ে গেল, তখন রাজুর ভালোবাসাটা পরিণত হলো রাগে। তারপর মৃত্যুর আড়ালে থেকে
অভির আড়ালে মিতুকে বিয়ে করলো রাজু। বর্তমানে রাজু এসব কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলছে। দেওয়ালে ঘুষি মারার কারণে হাত ফেটে গলগলিয়ে রক্ত পড়ে জমাট বেঁধে গেছে। রাজু কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মিতু, আমি কখনো চাইনি তোমার সাথে এমন জোর করে স্বামীর অধিকার হারাতে, কিন্তু আজ সেটাই আমি করলাম। তোমাকে যে আর হারাতে পারবো না, আমি মরে যাব আমি তোমায় ছাড়া। ভালোবাসায় যে এতটা কষ্ট, আগে জানলে কখনো এই ভালোবাসার ফাঁদে পা দিতাম না আমি। কেন মিতু, কেন এমন করলে তুমি আমার সাথে? কি দোষ ছিল আমার? দুই দিকে দুজন কেঁদে বুক ভাসাচ্ছে। ভালোবাসার মাঝে দূরত্ব না হলে যে ভালোবাসা গভীর হয় না, তাই হয়তো ওদের মাঝে এত দূরত্বর সৃষ্টি হয়েছে। দুঃখের পরেই তো সুখ আসে, কিন্তু এই দুঃখের সময়টুকু কাটিয়ে ওঠায় বড় কষ্টের। পরের দিন সকালে খুব ভোরে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মিতু। তারপর একটা হলুদ রঙের গাউন পরে হালকা সাজলো। চোখে হালকা করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কানে ছোট ছোট একজোড়া পাথরের ঝুমকো, গলায় গোল্ডের একটা চিকন চেন। আয়নে নিজেকে দেখে নিল মিতু। মিতুকে যেন অন্য দিনের চেয়ে আজকে বেশি সুন্দরী লাগছে দেখতে। আয়নে নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল মিতু। তারপর রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো রাজুকে খুঁজতে। কাল রাতের পর রাজুকে আর দেখেনি মিতু। মাথায় ওড়না দিতে দিতে দরজার কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিল মিতু। ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে চোখ খুলো ও নিচে এখনো পড়লো না কেন তা দেখার জন্য। চোখ খুলে মিতু দেখল রাজু ওকে পড়ে যাওয়া থেকে ধরে ফেলেছে আর ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাজুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিতু লজ্জা পেয়ে মাথা নিচু করেই বলল, থ্যাংক ইউ আমায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। মিতুর কথায় ধ্যান ভাঙল রাজুর, আর সাথে সাথেই মিতুকে ছেড়ে দিল রাজু। মিতুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে মিতু ফ্লোরে ধপাস করে পড়ে বসে পড়ল। রাজু আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাজুকে চলে যেতে দেখে মিতু কোমরে হাত দিয়ে পড়ল। ও মা গো, আমার কোমরটা বোধহয় গেল গো। একদম আরও আর আসতো নেই মনে হয় কোমরের। ওই কাজুগুলো ধরেই আমার থ্যাংক ইউ আমায় ফিরিয়ে দিয়ে যাও। ব্যাটার রাক্ষস আমায় ফেলে দিয়ে কোমরের হাড়গুলো সব ভেঙে দিল গো। এত কিছু বলার পরও যখন রাজু ওয়াশরুম থেকে বের হলো না বা একটা কথা বললো না, তখন মিতু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর মনে মনে বলল, এই ব্যাটা উগানটার বরমশাই রে, আগের মতো ঠিক করতে হলে অনেক খাটতে হবে আমায়, বুঝতে পেরেছি। তারপর মিতু নিচে চলে গেল আর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এদিকে রাজু মিতুকে ফেলে দিয়ে ওয়াশরুমে ঢোকার পর পানির শব্দের কারণে মিতুর কোনো কথাই শুনতে পায়নি, কিন্তু রাজু নিজে নিজে পণ করেছে ও কিছুতেই মিতুর সামনে নিজের ভালোবাসাটা প্রকাশ করবে না। আর মিতুকে যতটা কষ্ট দিয়েছে সব সুদে আসলে উসুল করবে ও। মিতু পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে দেখতে কিচেনের কাছে এগিয়ে থমকে দাঁড়ালো। কিচেনে একজন মহিলা রান্না করছে। মহিলাটা মিতুকে দেখে এগিয়ে এসে বলল, ছোট ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি উঠে পড়েছেন? আপনি বসেন, আমি কফি দিতেছি। কফি খাবেন? আর ছোট স্যারের জন্য দিতেছি। আপনি কি আমায় চেনেন? আর কে আপনি? ছোট ম্যাডাম, আমি ময়না, এই বাসার কাজের লোক। গত 2 বছর ধরে আমি এই বাসায় কাজ করি। আর আপনারে চিনব না কেন? আপনি তো আমাদের ছোট স্যারের বউ। আপনারে আমি কত দেখছি ছবিতে, আর আপনার কথাও শুনছি বড় ম্যাডামের মুখে। বড় ম্যাডাম মানে? আপনি কি রাজুর আম্মু, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছেন? কোথায় উনি? বড় ম্যাডাম তো বড় স্যারের সাথে বাবার বাড়ি গেছে গত 2 দিন আগে। ছোট স্যারই নাকি বলেছিল যাইতে। ছোট ম্যাডাম আপনাকে কিন্তু দেখতে ছবির চাইতেও বেশি সুন্দর। আমাদের ছোট স্যারের সাথে দারুণ মানাইছে। কাজের লোকের কথা শুনে মিতু সব বুঝতে পারল যে রাজু ইচ্ছে করেই ওর শ্বশুর শাশুড়িকে সরিয়ে দিয়েছে বাড়ি থেকে, যাতে ওর উপর অত্যাচার করতে পারে। হঠাৎ উপর থেকে রাজু চিল্লিয়ে বলল, এত বেলা হয়ে গেছে, আমার কফি কই ময়না আন্টি? বাসার কাজ করতে কি সব এমনি এমনি রেখেছি নাকি মাইনে দিয়ে? রাজুর চেঁচামেচি শুনে কাজের মহিলা তাড়াতাড়ি কফি বানিয়ে এনে মিতুর হাতে 1 কাপ দিয়ে আরেক কাপ নিয়ে বলল, ইস, আজকে অনেক দেরি হয়ে গেল ছোট স্যারের কফি দিতে। জানি না কপালে কি আছে। আপনি কফি খান, আমি ছোট স্যারের এটা দিয়ে আসি।
আপনার যেতে হবে না ময়না আন্টি, কাপটা আমায় দিন, আমি নিয়ে যাচ্ছি ওনার কফি। মিতুর মুখে আন্টি ডাক শুনে অনেক খুশি হলো কাজের মহিলাটি। তারপর মিতুর কাছে কফির মগটা দিয়ে দিল। মিতু কফি নিয়ে রুমে গিয়ে দেখে রাজু সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মিতু দরজাটা হালকা চাপি দিয়ে রাজুর কাছে গিয়ে কফির মগটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার কফি। মিতুর কথা শুনে মিতুর দিকে তাকিয়ে মিতুর হাত থেকে কফির মগটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল রাজু। তারপর ল্যাপটপ রেখে নিচে যেতে যেতে চিল্লিয়ে বলল, ময়না আন্টি, আমি তোমার হাতের কফি ছাড়া খাই না, তুমি জানো না? আজকে আবার অন্যজনের কাছে কফি দিয়েছ কেন? নেক্সট টাইম এমন করলে কাজ থেকে বের করে দেবো তোমায়, এই বলে দিলাম। রাজুর কথা শুনে কাজের মহিলাটি যেমন ভয় পেল তেমন অবাকও হলো। রাজুকে নতুন করে কফি এনে দিবে তার আগে রাজু বাসা ছেড়ে বেরিয়ে চলে গেল। রাজুর এমন আচরণে মিতু যেন স্তব্ধ হয়ে গেল। রাজু চলে গেলে মিতু কফি মগের ভাঙা টুকরোগুলো একটা একটা করে তুলছে আর চোখের পানিতে বুক ভাসাচ্ছে। রাজু গাড়িতে বসে আরেকটা ল্যাপটপে সিসি ক্যামেরায় তা দেখছে। রাজুর অনেক কষ্ট হচ্ছে মিতুকে এভাবে কষ্ট দিতে, কিন্তু মিতু ওর সাথে যা করেছে তাও তো কম কিছু নয়। মিতু মগের ভাঙা টুকরোগুলো নিয়ে রুমটা পরিষ্কার করে নিচে নেমে আসলো। মিতুকে দেখে কাজের মহিলাটা এগিয়ে এসে বলল, ছোট ম্যাডাম, ছোট স্যারের কি হয়েছে বলেন তো? সে অনেক রাগী আর খিটখিটে, তা আমি জানি, কিন্তু আজকের মতো আচরণ আগে কখনো করেনি উনি। আর আপনার হাতে কফি দিয়েছি বলে এমন কেন করলেন উনি? গত 2 বছর হলো আমি এই বাড়িতে আছি। ছোট স্যার আপনার জন্য কতটা পাগল হয়ে থাকতো দেখেছি, হঠাৎ আপনাকে পেয়েও কি হলো ছোট স্যারের? কাজের মেয়ের কথার উত্তরে মিতু বলল, আমার ভুলে আপনার ছোট স্যার এমন করেছে আমার সাথে, এতে ওনার কোনো দোষ নাই, আপনি আপনার কাজে যান। এভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে রাজু মিতুর সাথে কোনো রকম কথা বলেনি, এমনকি ভালো করে কখনো তাকায়ও না মিতুর দিকে। রাতে মিতু এক রুমে, রাজু আরেক রুমে ঘুমায়। মিতু অনেকবার রাজুর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রাজু বারবার মিতুকে এড়িয়ে চলে। এরই মাঝে মিতুর শ্বশুর শাশুড়ি আসেনি বাসায়। মিতু সারাক্ষণ একা একা থাকে আর কাজের মহিলার সাথে গল্প করে। মিতু যদি কিছু রান্না করে রাজুর জন্য, রাজু সেটা ছুঁড়ে ফেলে দেয়, তাই রান্নাও করে না মিতু। দুপুরে আনমনির বেলকনিতে বসে আছে মিতু। ওর কিছুই ভালো লাগে না এ বাসায়, তবুও কোথাও যায় না, শুধু ফোনে কথা বলে ওর খালামনির সাথে। হঠাৎ মাথায় কারোর স্পর্শ পাওয়াই ধ্যান ভাঙে মিতুর। মিতু উপরে তাকিয়ে দেখে ওর খালামনি হাসি মুখে তাকিয়ে আছে। খালামনিকে দেখা মাত্রই জাপটে ধরে হামা করে কাঁদতে লাগলো মিতু। মিতুর এভাবে কান্না দেখে খালামনি অবাক হয়ে বলল, এই পাগলি, এভাবে কাঁদছো কেন তুমি? কি হয়েছে মিতু? রাজু বাবার সাথে কিছু হয়েছে? বলো আমায়। আমি এতদিন পর আমার মেয়েটার কাছে এলাম আর এভাবে কান্না করছো? খালামনির কথা শুনে কান্না থামিয়ে নিজের চোখ মুছে মিতু বলল, কিছু হয়নি খালামণি, আসলে অনেকদিন পর তোমায় পেলাম তো তাই। কেমন আছো তুমি? তোমার শরীর এখন কেমন? আমি ভালো আছি মামনি। তোমার আশরাফ আঙ্কেল আর আন্টির কাছে ভালোই ছিলাম। আজকে রাজু বাবা গিয়ে বলল আমায় তোমার কাছে থাকতে, তাই সব কিছু গোছগাছ করে চলে এলাম আমার মায়ের কাছে। তারপর কিছুক্ষণ গল্প করে মিতু ওর খালামণিকে নিচে নিয়ে গেল। মিতুর খালামণি মিতুর ব্যাপারে বুঝতে পারল রাজুর সাথে মিতুর কিছুই ঠিক নেই, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর মিতুকে ঘুম পাড়িয়ে রাজুকে নিয়ে একটা রুমে গিয়ে মিতুর খালামণি বলল, রাজু বাবা, আমি এখানে বসে মিতুকে দেখেই বুঝতে পেরেছি আমার মেয়েটা ভালো নেই। আর তুমিও দেখলাম ওর সাথে তেমন কথা বলছো না। কি হয়েছে তোমাদের মাঝে, বলো আমায়। খালামণির কথা শুনে রাজু মাথা নিচের দিক দিয়ে দাঁড়িয়ে রইল, কোনো কথাই বলল না রাজু। রাজুর এমন আচরণে খালামণি বুঝতে পেরে বলল, তুমি একটু এখানে 2 মিনিট বসো, আমি এখনই আসছি। তোমায় অনেক কিছু জানানোর আছে আমার। তারপর খালামণি তমার সেই চিঠিটা হাতে নিয়ে ফিরে এলো রাজুর কাছে। তারপর মিতুর সাথে ঘটে যাওয়া সব কথা একে একে খুলে বলল রাজুকে। তারপর চিঠিটা এগিয়ে দিয়ে পড়তে বলল রাজুকে। সব কিছু শুনে রাজু বলল, আন্টি, মিতু এসবের জন্য আমায় ভুল বুঝে দূরে ছিল, বুঝলাম, কিন্তু তোমার এই চিঠিটা পড়ার পরেও কেন ও অভির সাথে বিয়েতে রাজি হলো? তাহলে শোনো রাজু, সেদিন যখন মিতু তোমার এই চিঠিটা পড়ে সব বুঝতে পারে,
তখন ও আমার কাছে বলে ও অভিকে বিয়ে করতে চেয়েছিল তোমার থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু সব সত্যি জানার পর ও বিয়েটা করতে চায় না, পাগলের মতো কাঁদে আমার কাছে তোমার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসার জন্য। তখন আমি ওকে বলে দেই যে বিয়েটা আসলে তোমার সাথে হচ্ছে, অভির সাথে নয়। আমার কথা শুনেই ও হাসি মুখে তোমায় বিয়ে করে নেয়। এখানে তোমার বা মিতুর কারোই কোনো দোষ নেই, সব কিছুর কারণ ওই রাসেল নামের ছেলেটা। ওর জন্যই তোমাদের মাঝে আজ এত দূরত্ব। মিতু ওর বাবা মা আর তোমাকেও ওই রাসেলের জন্যই হারিয়েছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে জীবনে, তুমি ওকে ভুল বুঝো না আর কষ্টও দিও না বাবা। আমার মেয়েটার যে তুমি ছাড়া আর কেউ নেই। সেদিন মিতু ওর বাড়ি বিক্রির জন্য ঢাকে এলে রাজু ওর খালামণিকে সবকিছু বলে দেয় যে মিতু ওর বউ। 3 বছর আগে ওদের বিয়ে হয়েছে এবং মিতু হঠাৎ চলে এসেছে চিটাগং ওর বাবা মাকে নিয়ে। এরপর খালামণিকে নিষেধ করে দেয় যেন উনি কাউকে না বলে মিতুর বিয়েটা অভির সাথে নয় বরং রাজুর সাথেই হচ্ছে। সব কথা শুনে মিতুর খালামণি অসুস্থ হয়ে পড়ে সেদিন, কিন্তু মিতুর মুখে সব শুনে মিতুকে সব বলে দেয় ওর খালামণি। তাই মিতু বিয়েতে খুশি হয়ে রাজি হয়। খালামণির কাছে সব শুনে রাজু ক্ষমা চায় খালামণির কাছে আর নিজের ভুলগুলো বুঝতে পারে। তারপর রাজু চিঠিটা পকেটে ভরে রাগে আগুন হয়ে খালামণিকে মৃত্যুর কাছে থাকতে বলে হনহনি বেরিয়ে যায় বাড়ি থেকে। তোমরা আমাকে কেন এভাবে আটকে রেখেছো? যেতে দাও আমায়। ওই রাজু তোমাদের যত টাকা দিয়েছে আমিও তত টাকাই দিব, যেতে দাও আমায়। রাসেলের আকুতি মিনতি যেন কারোর কানেই ঢুকছে না। রাসেলকে অন্ধকার রুমে আটকে রেখে বাইরে পাহারা দিচ্ছে সবাই। আর রাসেল দরজায় ধাক্কা দিতে দিতে এসব বলছিল। রাজু রাগে গজগজ করতে করতে সেখানে এসে দরজা খুলতে বলল। রাজুর হুকুম পাওয়ার সাথে সাথে একজন দরজা খুলে দিল। দরজা খুলে যেতে দেখে রাসেল তাড়াতাড়ি বাইরে বের হতে চাইলে রাজু সজোরে রাসেলের পেটে লাথি মেরে ঘরের ভিতর ফেলে দিল। রাজুর লাথি খেয়ে অনেক দূরে পিছিয়ে গিয়ে ফ্লোরে আছড়ে পড়ল রাজিল। রাজুকে রাসেলকে এলো পাতারি কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, তোর জন্য আজ আমি আমার মিতুর থেকে এতটা দূরে। তোর জন্য আমি মিতুকে ভুল বুঝে ওর সাথে অন্যায় করেছি। তোর কারণে আমার ছোট বোনের মতো তমা আজ পৃথিবীতে নেই। তোর কারণে আমার শ্বশুর শাশুড়ি আমায় ভুল বুঝে ধুকে ধুকে মরেছে। তোর কারণে 3টি বছর মিতু আমায় ভুল বুঝে আমার থেকে দূরে ছিল। যে চোখ দিয়ে তুই আমার মৃত্যুর দিকে খারাপ নজরে তাকিয়েছিস, সেই চোখ আমি উপড়ে নেব। কথাগুলো বলে একটা চিকন রড হাতে নিয়ে রাসেলের দিকে এগিয়ে আসতে লাগলো রাজু। এদিকে রাসেল রাজুর মায়ের খেয়ে প্রায় আধমারা হয়ে আছে। নাক মুখ দিয়ে গলগলি রক্ত পড়ছে ওর, উঠে দাঁড়ানোর শক্তি নেই। রাজুকে এভাবে এগিয়ে যেতে দেখে ওই 4 জন লোক গিয়ে রাজুকে থামিয়ে বলল, স্যার প্লিজ এমনটা করবেন না, লোকটা এমনিতেই আধমরা হয়ে গেছে, আর একটু মারলে মরেই যাবে। লোকগুলোর কথা শুনে কিছু একটা ভাবলো রাজু। তারপর ফোন হাতে বাইরে চলে গেল। একটু পর আবার ফিরে এসে আরো কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল রাসেলের উপর। তারপর কিছু সময় পরে পুলিশ আসলো সেখানে। রাজু পুলিশের হাতে তমা লেখা চিঠিটা দিয়ে পুলিশকে সব বুঝিয়ে বলে রাসেলকে পুলিশের হাতে তুলে দিল। রাসেলের ঝামেলা শেষ করে রাজু চলে গেল তমার বাসায়। সেখানে গিয়ে দেখে তমা একা একা বসে আছে সোফায়, গালে হাত দিয়ে, আর এক হাতে তমার একটি ছবি। তমার মায়ের চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। রাজু গিয়ে সালাম দিল তমার মাকে। আসসালামু আলাইকুম। রাজু সালাম শুনে তমার ছবিটা টেবিলে রেখে চোখ মুছে রাজুর দিকে তমার মা বলল, ওয়ালাইকুম সালাম। রাজু বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? রাজুর মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে রাজুর দিকে তাকিয়ে তমার মা বলল, আম্মু? তুমি আমায় আম্মু বলে ডাকলে রাজু? হ্যাঁ আম্মু, আমি আপনাকেই আম্মু ডেকেছি। আব্বু কোথায়? আপনার আর আব্বুর সাথে আমার তোমার বিষয়ে কিছু কথা আছে। রাজুর কথা শেষ হতে পাশের রুম থেকে বেরিয়ে এলেন তমার আব্বু। রাজু তাকেও আব্বু ডেকে সালাম দিল। তারপর দুজনকে পাশে বসে তমার সব কথা খুলে বলল তমার বাবা মাকে। রাসেল যে সব কিছুর জন্য দায়ী সেটাও বলল রাজু। রাজুর মুখে সব শুনে কান্নায় ভেঙে পড়ল তমার বাবা মা। একমাত্র মেয়ের নিজের বোনের ছেলের জন্য এমন মৃত্যু মেনে নিতে পারছে না তমার বাবা মা। রাজু তাদের সান্ত্বনা দিয়ে বলল, আব্বু আম্মু, আপনারা শান্ত হন প্লিজ। আজ থেকে আমি আপনাদের ছেলে।
আপনারা মনে করবেন আমি তোমার বড় ভাই আর আপনাদের বড় ছেলে। আমার বোনের মৃত্যুর জন্য যে দায়ী ছিল তাকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করাবো। আমাকে কি ছেলে হিসাবে গ্রহণ করা চায় না আব্বু আম্মু? রাজুর কথা শুনে রাজুকে বুকে জড়িয়ে ধরল তমার মা বাবা। তারপর তমার বাবা বলল, তোমার মতো একটা ছেলে পাওয়া আমাদের সৌভাগ্য হবে, আর তোমার মতো মৃতও আমাদের আরেক মেয়ে। আমার বোনের ছেলের জন্য এইভাবে আমি আমার এক মেয়েকে হারাবো আর এক মেয়েকে কষ্ট পেতে দেখবো কখনোই ভাবিনি। আল্লাহর কাছে মন থেকে দোয়া রইল বাবা, আল্লাহ যেন তোমার আর মৃত্যু মামুনিকে অনেক সুখে করেন। তারপর তমার মা বাবার সাথে অনেকক্ষণ গল্প করে সেখান থেকে বেরিয়ে আসে রাজু। তারপর ফোনে কার সাথে যেন কথা বলে রাজু। তারপর চলে যায় শপিংয়ে। সেখানে গিয়ে মৃত্যুর জন্য অনেক সুন্দর একটা সাদা রঙের গাউন সাথে ম্যাচিং করা জুয়েলারি কিনে রাজু। তারপর দুটো পার্লার মেয়ে হাতে সেগুলো দিয়ে আর কিছু কথা বলে বাসে পাঠিয়ে দেয় রাজু। রাত 8টা। মৃত্যু আর ওর খালামণি বসে গল্প করছিল। হঠাৎ খালামণির ফোনটা বেজে উঠল। খালামণি ফোনটার স্ক্রিনে রাজুর নাম্বার দেখে মৃত্যুকে বলল, মিতু মামুনি, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো, একটু চা খাবো। খালামণির কথা শুনে মৃত্যু উঠে চা আনতে চলে গেল। আর খালামণি রাজুর ফোন রিসিভ করে রাজুর কথা শুনে মুচকি হেসে ঠিক আছে বলে ফোন রেখে দিল। একটু পর মৃত্যু চা নিয়ে এলে খালামণি মৃত্যুকে নিয়ে নিচে চলে গেল। বলল চা নিচে গিয়ে খাবে। তারপর নামতে মৃত্যু দেখলো মৃত্যুর চাইতে 2-3 বছরের স্থানীয় দুজন মেয়ে বসে আছে সোফায়। মৃত্যুকে দেখে কাজের মহিলা ময়না বলল, ছোট ম্যাডাম, আমি আপনার কাছেই যাইতেছিলাম, ওনারা আপনাকে ডাকে। মৃত্যু ময়না আন্টির কথা শুনে অবাক হয়ে ওই মহিলা দুটোর দিকে তাকিয়ে বলল, জি বলুন, আমি তো আপনায় ঠিক চিনলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাডাম? আপনার বিয়েতে আমরা আপনার সাথে এক প্রকার যুদ্ধ করে সাজিয়েছিলাম, মনে নেই আপনার? যা দুষ্টামি করছিলেন আপনি। মেয়ে দুটোর কথা শুনে মৃত্যুর মনে পড়ল এরাই ওকে বিয়েতে সাজিয়েছিল। তারপর মৃত্যু কিছু বলার আগে মেয়ে দুটো মৃত্যুকে নিয়ে মৃত্যুর রুমে গেল। তারপর মৃত্যুর হাতে গাউনটি দিয়ে পরে আসতে বলল। মৃত্যু বারবার প্রশ্ন করলো এগুলো কিসের আর কেন পরবে ও, কে পাঠিয়েছে ওদের? মেয়ে দুটো শুধু হাসলো আর বলল, সব পরে জানবেন, এখন এটা পরে আসুন। খালামণিও মৃত্যুকে ওই মেয়ে দুটোর কথা শুনতে বলল। তারপর মৃত্যু বাধ্য মেয়ের মতো গাউনটা পরে আসলো। মৃত্যু আসলে মেয়ে দুটো মৃত্যুকে নিয়ে আয়নার সামনে বসিয়ে সাজাতে লাগলো। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, কানে সাদা পাথরের বড় বড় একজোড়া ঝুমকো, গলায় ম্যাচিং নেকলেস, হাতে সাদা রঙের চুড়ি। চুড়িগুলো সুন্দর করে খোপা করে হাতে সারিভাবে 5টা সাদা গোলাপ পরিয়ে দিল। সাথে হালকা মেকআপ। মৃত্যুকে দেখতে একদম বেবি ডলের মতো লাগছে, মনে হচ্ছে যেন কোনো পুতুল। মৃত্যুকে একদম রেডি করা হয়ে গেলে মৃত্যুর মাথার উপর একদম পাতলা জর্জেটের লাল ওড়না পরিয়ে ঘুমটা দিয়ে দিল পার্লারের মেয়ে দুইটা। তারপর একটি মেয়ে বলে উঠল, ওয়াও ম্যাডাম, আপনাকে কি লাগছে দেখতে, একদম প্রিন্সেস ডলের মতো। মৃত্যু ওদের কথা শুনে কিছুটা লজ্জা পেল। তারপর বলল, আপনারা আমায় এভাবে সাজালেন কেন? আর এইসব জামা কাপড় আর জুয়েলারি বা কি আনলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মৃত্যুর কথার উত্তরে মেয়ে দুটো কিছু বলার কি পিছন থেকে খালামণি বলে উঠল, তোমাকে এত বুঝতে হবে না মামুনি, তুমি চলো, বাইরে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে, অনেক রাত হলো, এবার চলো। রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল খালামণি। খালামণির কথা শুনে মৃত্যু অবাক হয়ে পিছনে ঘুরে পড়ল, রাত 10:30 বাজে এখন। এত রাতে আমি কোথায় যাব খালামণি? তাও আবার এত সেজে গুজে? সেখানে গেলেই বুঝতে পারবে সেটা মামুনি। এখন তাড়াতাড়ি যাও তো দেখি, ভয় পেও না যেন আমার মিতু মামুনির দিকে কারো নজর না লাগে। কথাগুলো বলে মিতু কপালে চুমু দিল খালামণি। তারপর মিতুকে সাথে নিয়ে বাসা থেকে বাইরে বের হলো। বাইরে বের হতে মিতু দেখলো একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে গেটের সামনে। মিতু যাওয়া মাত্রই একজন গাড়ির দরজা খুলে দিল। মিতু এসবে কিছুই বুঝতে পারছে না, তবুও বাধ্য মেয়ের মতো গাড়িতে গিয়ে উঠে বসলো। মিতুর সাথে ওই পার্লারের মেয়ে দুটাও উঠল। তারপর গাড়ি চলতে লাগলো আপন মনে। প্রায় 30 মিনিট জার্নির পর গাড়ি গিয়ে থামলো একটা সুন্দর বাংলোর সামনে। গাড়ি থামতেই মেয়ে দুটা মিতুকে নিয়ে ভিতরে যেতে লাগলো। রাত বলে খুব একটা ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। মিতুকে বাংলোর দরজার সামনে নিয়ে দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল।
আর তখনই পার্লারের একজন মেয়ের ফোন বেজে উঠল। মেয়েটাও ফোন কানে কাছে নিয়ে শুধু আছে বলে ফোন কেটে দিয়ে মিতুকে ভেতর দিয়ে বাইরে থেকে দরজা চাপিয়ে চলে গেল। মিতুর খুব ভয় হতে লাগলো। বাংলোর ভিতর একদম অন্ধকার ছিল, মোমবাতি জ্বলছে সারি সারি ভাবে। ভয়ে মিতুর গলা শুকিয়ে গেল। এমনিতেই ও ভূত খুব ভয় পায়। মিতু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেউ আছেন? আমি বাড়ি যাব। ও মা গো! কান্না করে দেওয়ার অবস্থা প্রায় মিতুর এমন অবস্থা দেখে আড়াল থেকে রাজু হাসলো আর মনে মনে বলল, হাই কপাল আমার, এই মেয়েরা দিয়ে কিচ্ছু হবে না। এত ভীতু কেন? এই মেয়ে একদম বাচ্চা, মোমের আলোতে ঠিক মতো দেখতে পারছি না ওকে। মিতুকে ভয় পেতে দেখে রাজু আড়াল থেকে বলে উঠল, ভয় পেও না চুইংগাম বেবি, সিঁড়ি বেয়ে উপরে চলে এসো। রাজুর কণ্ঠ শুনে খুশিতে সব ভয় যেন উড়ে গেল মিতুর। মিতু দ্রুত পায়ে উপরে চলে গেল। তারপর একটা রুমের সামনে গিয়ে দেখলো দরজার উপরে ছোট ছোট রং বেরঙের লাইট দিয়ে লেখা, ওয়েলকাম মাই চুইংগাম বেবি। লেখাটা দেখে মিতুর মুখে হাসি ফুটে উঠল। মিতু দরজা ঠেলে ভিতরে পা রাখলো আর সাথে সাথেই উপর থেকে অনেকগুলো গোলাপের পাপড়ি ছড়িয়ে পড়ল মিতুর উপর। মিতুর চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। রুমটা অনেক সুন্দর করে সাজানো, শুধু লাল আর সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে পুরো রুম। সাথে লাভ শেপ বেলুন দিয়ে সাজানো। মিতুর যেন সব স্বপ্ন মনে হচ্ছে এসব। হঠাৎ পিছন থেকে কারোর কথাই পিছনে ফিরে তাকায় মিতুর পিছনে দুই হাঁটু গিয়ে বসে মাথা নিচু করে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে রাজু বলতে লাগলো, ভালোবাসা কি জানতাম না আমি। জীবনটা যখন ছিল একাকিত্বময়, তখন এক টুকরো স্বপ্ন হয়ে দেখা দিলে তুমি। প্রথম দেখায় প্রথম ঝগড়াতেই মনটা চুরি করে নিলে তুমি। তারপর শুরু হলো নির্ঘুম স্বপ্নময় রাত। তোমার কথা, তোমার চেহারা সবসময় ভাসত চোখে। তখন মনে শুধু একটা কথাই আসতো, যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোমায় চাই আমার এই অশান্ত বুকের শান্তি হিসাবে। তোমায় চাই জীবনের শেষ দিন পর্যন্ত বুকের মাঝে হৃদয় হিসাবে। তোমায় চাই আমার একাকিত্ব জীবনের ছায়া হিসাবে। তোমায় চাই বুকের সব ভালোবাসা দিয়ে তোমায় রাঙিয়ে দিতে। কিন্তু সেই চাওয়াটা হারামভাবে চাইনি আমি। তাই তো বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ করলাম। এক হলাম দুজন জন্ম জন্মান্তের জন্য। কিন্তু তোমায় আপন করে পাওয়ার আগেই এক ঝড়ো হওয়া তোমায় কেড়ে নিল আমার থেকে। সেদিন শুধু তুমি হারাওনি, সাথে হারিয়েছিল আমার মুখের হাসি, আমার বেঁচে থাকার ইচ্ছা। আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম তুমিহীনা। লোকে আমায় পাগল ভাবতে শুরু করে। তখন অন্ধকারটাই হয়ে ওঠে আমার চিরসাথী। তারপর আবার তোমায় ফিরে পেলাম। অন্ধকারটা আবার তোমার আলোয় আলোকিত হলো। একবার হারিয়ে পাগল ছিলাম, দ্বিতীয়বার হারালে হয়তো মরেই যাব। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু প্রকাশ করা হয়নি কখনো। হয়তো তেমন সুযোগই আসেনি আগে। জানি ভুল বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো সেটাও করেছি তোমায় হারাবার ভয় থেকেই। তুমি কি ক্ষমা করে আপন করে নিবে আমায় আজ এই রাতে? চলবে কি জীবনের বাকিটা পথ হাতটি রেখে আমার হাতে? বাঁচবে কি একটু ভালো তোমার এই বদরাগী বরটাকে? কথা দিচ্ছি কখনো এক ফোঁটা অশ্রু আর ঝরতে দেব না তোমার চোখে। সারাটি জীবন আগলে রাখবো এই বুকের সম্পূর্ণ ভালোবাসা দিয়ে। আল্লাহ যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যতদিন শ্বাস প্রশ্বাস চলবে এই বুকে, ততদিন থাকবো আমি তোমারই হয়ে। তুমি কি গ্রহণ করবে আমায়? এতটুকু বলে উপরের দিকে মুখ তুলে মিতুর দিকে তাকালো রাজু। মিতুর মুখে প্রাপ্তির হাসি আর আনন্দ ফুটে উঠেছে, কিন্তু দু চোখ বেয়ে ঝরে পড়ছে অশ্রু জল। তবে এই অশ্রু কষ্টে নয়, এটা ভালোবাসা পাওয়ার অশ্রু, আনন্দের অশ্রু। রাজু তাকাতেই মিতু রাজুর সামনে হাঁটু গিয়ে বসে পড়ল। তারপর রাজুর হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রাজুকে। তারপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হ্যাঁ, আমিও চাই আমার এই বদরাগী নয় মিষ্টি বরটাকে সারা জীবন ছায়া হিসেবে চাই, প্রতিটি মুহূর্তে আমার পাশে। জীবনের শেষ দিন পর্যন্ত পেতে চাই এই পাগলের মতো ভালোবাসাটাকে। এই জীবনে আর চাই না কোনো বাধা, কোনো সন্দেহ, শুধু ভালোবাসতে চাই মন উজাড় করে। কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো মিতুকে কাঁদতে দেখে নিজের থেকে মিতুকে সরালো রাজু।
তারপর মিতুর মাথার ওনাটা একটানে ফেলে দিয়ে মিতুর চোখের জলকণা ঠোঁট দিয়ে শুষে নিতে নিতে বলতে লাগলো, তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে, ছন্দে সুরে আমার এই প্রেম তোমার হাসি খুঁজবে, মুখের হাসি রোদের ঝিলিক, কান্না যেন বৃষ্টি, তোমার ভালোবাসায় হবে আমার প্রতিটি দিনের সৃষ্টি, তুমি আমার জীবন মরণ, তুমি আমার প্রাণ, সামনে তোমায় না পেলে তাই এই মন করে আনচান, এই পৃথিবীতে শুধু তোমার জন্য জন্ম হয়েছে আমারই, তুমি ছিলে আমার স্বপ্নে আঁকা সেই কল্পনার রাজকুমারী। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি, তোমায় ঘিরে জীবন জুড়ে আমার সকল হাসি খুশি। রাজুর বলা কথাগুলো শেষ হতেই মিতু আবারও রাজুকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজুও তার চুইংগাম বেবিকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। তারপর মিতুকে ছেড়ে দিয়ে অভিমানী সুরে রাজু বলল, কিন্তু আমি আমার সেই আগের চুইংগাম বেবি ও আইসক্রিম পাগলিকে চাই, আমার সেই ঝগড়াটা এলিয়েন বউটাকে ফেরত চাই, যার সাথে ঝগড়া করেই প্রেমে পড়েছিলাম আমি। রাজুর কথা শুনে মিতু উঠে দাঁড়িয়ে বলল, তাকে ফেরত দিতে পারি। তাকে ফিরে পেতে চাইলে আইসক্রিম আর চুইংগাম দিয়ে প্রপোজ করা কাজু গলা ধরে, তাহলেই আগের দুষ্টু মিতুকে পাবে। মিতুর কথা শোনার সাথে সাথে রাজু মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তারপর কিছু সময় পর হাতে করে অনেকগুলো আইসক্রিমের প্যাকেট আর চুইংগাম নিয়ে ফিরে আসলো। তারপর মিতুর সামনে হাঁটু গেড়ে বসে মুচকি হেসে বলল, আই লাভ ইউ মাই চুইংগাম বেবি অ্যান্ড আইসক্রিম পাগলি, ডু ইউ লাভ মি? রাজুর কথা শেষ হতেই মিতু ছোঁ মেরে রাজুর হাত থেকে আইসক্রিম আর চুইংগামগুলো নিয়ে টেডি হাসি দিয়ে বলল, ইয়েস আই ডু, আই লাভ ইউ সো মাচ মাই আইসক্রিম মাই চুইংগাম। কচু খাও তুমি রাজু খোলা দড়ি। মিতুর কথা শুনে রাজু উঠে দাঁড়ালো। তারপর বলল, তবে রে বাজি, তুমি আমাকে ফেলে আইসক্রিম আর চুইংগামকে লাভ ইউ বললা? দাঁড়াও, তোমার আজকে হচ্ছে চুইংগাম বেবি। রাজুর কথা শেষ হতে মিতু ওর হাতের আইসক্রিম চুইংগামগুলো দৌড়ে টেবিলের উপর রেখে রুমের মাঝে ছোটাছুটি করতে শুরু করলো। আর রাজুও ছুটল মিতুর পিছু। ছুটতে ছুটতে মিতু ওর গাউনের ওপর পাড়া দিয়ে ধপাত করে ফুল দিয়ে সাজানো খাটির উপর পড়ে গেল। আর রাজু গিয়ে পড়ল মিতুর উপর। তারপর রাজু ডেভিল হেসে বলল, এখন তোমার কি হবে চুইংগাম বেবি? কি করব এখন তোমায় আমি? রাজুর কথা শুনে ভয়ে ঢোক গিলে মিতু বলল, কি করবে তুমি কাজু খোলা দড়ি? কি আবার করব? তোমার সাথে এই বাসর সাজানো ঘরে বাসর করব। ছি ছি, কাজু খোলা দড়ি ওসব করে না। তুমি না ভালো ছেলে, ওগুলো পচা লোকেরা করে। আরে আমি ভালো ছেলে তা তোমায় কে বললো? আমিও তো পচা, আর এটার জন্য সারা জীবন পচাই থাকতে চাই। এই না না না, নো। আর কিছু বলতে পারলো না মিতু। তার আগে রাজু ওর ঠোঁট দখল করে নিল। বাকিটা ইতিহাস। 5 বছর পর। বাবাই বাবাই, তুমি আম্মুকে হামি দিলে কেন? আমাকেও দাও। দৌড়ে এসে রাজুর কোলে উঠে বলল রাজু ও মিতুর টুইন বেবি তিন্নি আর মুন্নি। রাজু তার 2 রাজকন্যাকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, তোমাদের তো আরো বেশি দিব মামনিরা। এখন আমি অফিস চাই, তোমরা কিন্তু মাম্মাকে একটুও চালাবে না কেমন? আমি অফিস থেকে এসে আরো অনেক আদর দেব। হ্যাঁ হ্যাঁ, আদর দিয়ে দিয়ে তো বাদর করছো মেয়েগুলোকে। সারাটা দিন আমায় চালিয়ে মারে। মন ভরে একটু আইসক্রিমও খেতে পারি না, 2 জনে হাজির। ওদের ঠান্ডা লাগবে বলে আমিও খাই না। মেয়ে দুটো কার দেখতে হবে না? মাই যেমন আইসক্রিম পাগলি, তার মেয়েগুলো তো কপি হবে। আমার প্রিন্সেসদের একদম বকবে না চুইংগাম বেবি, এই বলে গেলাম। তারপর রাজু বেরিয়ে অফিসে চলে গেল। মিতুর সংসারটা আজ আনন্দ ভালোবাসি পরিপূর্ণ। রাজকন্যার মতো 2টা মেয়ে, মা বাবার মতো শ্বশুর শাশুড়ি আর খালামণি। তো আমার বাবা মা মাঝে মাঝে দেখতে আসে মিতুকে। সকলের চোখের মণি মিতু আর ওর 2 মেয়ে। ভালোবাসি ভরা ওদের জীবন সংসার। ওদিকে রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রাসেলের পর রাসেলের কুকীর্তি জানার পর রাসেলকে ডিভোর্স দিয়েছে। রাসেলের বাবা মাও ছেলের এমন কাণ্ডে অনেক লজ্জিত। তাই তোমার বাবা মার কাছে ক্ষমাও চেয়েছে। অভি নীলাকে বিয়ে করে বাবার কোম্পানির দায়িত্ব নিয়েছে। সবাই অনেক সুখে আছে। এভাবে সুখে থাকুক সবাই, এই কামনা করি।